ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহেই প্রয়োগ। দেশে সরকারিভাবে কেনার নীতিগত অনুমোদন। পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধীদের ছাড় নয়, সতর্কবার্তা হাইকোর্টের। হাসান সোহরাওয়ার্দীর বিরুদ্ধে দ্রুততর অনুসন্ধান। সব বাধা কাটিয়ে পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই চলবে ট্রেন। রেল সংযোগ প্রকল্পের ত্রুটি সমাধানের দাবি রেলমন্ত্রীর, আশাবাদ চীনা কর্তৃপক্ষেরও। দু একদিনের মধ্যেই শুরু হতে পারে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর। প্রথম পর্যায়ে ৫,০০০-এর নিবন্ধন, স্বেচ্ছায় হলে সম্মত ইইউ। কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড। ২০ বছর আগের সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু। ১১ জানুয়ারি সাক্ষ্য। বাংলাদেশ পরিদর্শনে সন্তোষ প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের। জানুয়ারিতে আসছে ক্যারিবীয়রা। বঙ্গবন্ধু টি-20-তে বরিশালকে হারালো ঢাকা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সানজিদ ইসলাম এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যাপক হারে প্রয়োগের অনুমোদন দিল যুক্তরাজ্য। ভ্যাকসিনটি ৯৫% কার্যকর বলে দাবি করছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা MHRA। ১৫ ডিসেম্বরে বিতরণ হচ্ছে ফাইজারের করোনা ভ্যাকসিনের প্রথম চালান। এদিকে ভারত অ্যাস্ট্রাজেনেকার সাথে মিলে ভ্যাকসিনটির আরও পূর্ণ 2টি ডোজের ট্রায়াল অব্যাহত রাখবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। অবশেষে করোনা ভাইরাস মোকাবেলায় প্রথমবারের মতো কোনো ভ্যাকসিন সর্বত্র ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। মার্কিন ফাইজার ফার্মাসিউটিক্যালস ও জার্মানির গবেষণা সংস্থা বায়োএনটেকের যৌথভাবে উদ্ভাবিত ভ্যাকসিন ৯৫% সুরক্ষা দেবে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ রোগ নিয়ন্ত্রণ সংস্থা MHRA। এরই মধ্যে ব্রিটেনের ২ কোটি মানুষের মাঝে প্রয়োগ করতে টিকাটির ৪ কোটি ডোজ ক্রয়ের আবেদন করেছে বরিস প্রশাসন। চলতি মাসের ১৫ তারিখেই ভ্যাকসিনের প্রথম চালান বিতরণ করতে এরই মধ্যে বেলজিয়ামে ফাইজারের উৎপাদন কেন্দ্রে শুরু হয়ে গেছে তোড়জোড়। এছাড়া মার্কিন আরেক কোম্পানি মডার্নার প্রথম চালান বিতরণ শুরু হবে ২২ ডিসেম্বর। মঙ্গলবার অপারেশন ওয়ার্প স্পিড থেকে পাওয়া এক নথির বরাতে এ তথ্য দিয়েছে CNN। প্রথম চালানের টিকা নার্সিং হোম ও স্বাস্থ্যকর্মীদের কাছে আগে পাঠানো উচিত বলে জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। পূর্ণ ডোজ 2বার প্রয়োগ হলে ৬২% কার্যকারিতা দেখালেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির 2টি পূর্ণ ডোজের ট্রায়াল ভারতে অব্যাহত রাখবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনটি মঙ্গলবার মস্কো থেকে নয়াদিল্লিতে এসে পৌঁছেছে। ফলে ভারতে শুরু হয়েছে রুশ টিকাটির ট্রায়ালও। তবে সংক্রমণ বন্ধ করা গেলে পুরো ভারতকে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন সরকারি কর্মকর্তারা। पूरे देश के टीकाकरण की बात सरकार নাহিদ জিহান, নিউজ 24। I just wanted to make এদিকে দেশে সরকারিভাবে করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি উত্থাপিত হলে অনুমোদন মেলে। এর ফলে সরকারি জরুরি প্রয়োজনে ২০০৮ সালের নীতিমালার চেয়ে বেশি দামে সরাসরি করোনার ভ্যাকসিন কিনতে পারবে সরকার। পরে অনলাইন ব্রিফিং এর বিষয়টি জানান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। স্বাস্থ্য সেবা বিভাগের এটা হচ্ছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড-19 রোগের ভ্যাকসিন ক্রয়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব। এই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটির নীতিগত অনুমোদন দিয়েছেন। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে প্রায় ৫ গুণ বেড়েছে আইসিইউ বেডের সংখ্যা। তবে সংখ্যার হিসেবে মাত্র ৫৬৬টি। স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কথা বললেও কোভিড জাতীয় কমিটির সদস্যরা দিচ্ছেন দক্ষ জনবল বৃদ্ধির পরামর্শ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে মাস্ক, পিপিই সহ নানা বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও নভেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায় এপ্রিলে ঢাকা মহানগরীর আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামে 10টি ও সারা দেশে মোট আইসিইউ ছিল মাত্র 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি ও সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি, অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। এই অবস্থা আমরা চিকিৎসার সামগ্রী, অক্সিজেন, আইসিইউ বেড সহ সর্বত্রই দেখতে পাচ্ছি। করোনা রোগীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে নাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে। ব্যাপারটা হয়েছে কি, দ্বিতীয় ডোজ যদি শুরু হয়ে যায়, আমরা আইসিইউ বেড বাড়াতে চেষ্টা করতেছি। আইসিইউ যেটা আইসিইউ বেড রাতারাতি বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডক্টর আজিজ বলছেন, আইসিইউ প্রস্তুতকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ। সঠিক জনবল না হলে আইসিইউ সার্ভিস দেওয়া সম্ভব নয়। সরকার সেই দিকে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এগুচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অর্থ পাচারের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হাইকোর্ট অসন্তোষ প্রকাশের কয়েক ঘন্টা পরই এই পরোয়ানা জারি হলো। এর আগে বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ বলেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীরা যত বড়ই হোক আইনের আওতায় আনতে হবে। আলী তালুকদারের প্রতিবেদন। একাধিক নামে বেনামে কোম্পানি খোলা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের টাকা সরিয়ে বিদেশে প্রায় 3.5 কোটি টাকা পাচারের অভিযোগে গেল 8 জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। 21 অক্টোবর হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয় দেশে আসার সাথে সাথে তাকে গ্রেপ্তারের। 25 অক্টোবর পিকে হালদারের দেশে ফেরার কথা থাকলেও 24 অক্টোবর ILFSL এর আইনজীবী জানান পিকে হালদার দেশে আসছেন না। মামলার সর্বশেষ অবস্থা আর কি আইনি পদক্ষেপ দুদক থেকে নেওয়া হয়েছে জানতে গেল 19 নভেম্বর হাইকোর্টের সমন্বিত ভার্চুয়াল বেঞ্চ আদেশ দেন। সে অনুযায়ী বুধবার আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা সহ ইন্টারপোলের সাথে যোগাযোগের কথা তুলে ধরা হয়। অসন্তোষ প্রকাশ করেছে যে 2.5 মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। সেই দুর্নীতির মামলাটাও তাকে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। পিকে হালদারের বিরুদ্ধে 2.5 মাসেও কেন গ্রেপ্তারি পরোয়ানা হয়নি, এ নিয়ে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেন বলে জানান দুদক আইনজীবী। অবশ্য অসন্তোষ প্রকাশের পর গ্রেপ্তারি পরোয়ানা জারিতে বেশি সময় নেননি আদালত। দুদক বলেন, বিএফআই বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সিআইডি বলেন, পুলিশ বলেন, মিনিস্ট্রি অফ হোম, ফরেন, প্রত্যেকটা লোকের দায়িত্ব আদালত সুমোটো রুলে এভরি সিটিজেন কথাটা বলে দিয়েছেন। সেইভাবে আদালত কার্যক্রম প্রত্যেকের পরখ করতে চাচ্ছে। এই মামলা কগনিজেবল অফেন্স, ধর্তব্যের মধ্যে পড়ে আমলযোগ্য অপরাধ, কিন্তু যেহেতু ইন্টারপোল চেয়েছে সেই কারণে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট না লাগা সত্ত্বেও ইন্টারপোল যেহেতু চেয়েছে থ্রু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমরা দরখাস্ত দিয়েছি। যারা দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেছেন উচ্চ আদালত। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পরিবারের সদস্যদের নামে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের এই অনুসন্ধান। দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন আর বিদেশে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুদক। এই বিষয়ে দুদক থেকে একজন পরিচালক এবং একজন উপপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশে স্ত্রী, সন্তান এবং নিজ নামে অর্জিত অবৈধ সম্পদের অভিযোগে আনে দুদক। পদ্মা রেল সংযোগ প্রকল্পের ত্রুটি সমাধান হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী। প্রয়োজনে 2টি পিলার ভেঙে সমন্বয় করা হবে বলে জানান তিনি। ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা রেল লিংক প্রকল্পের রেল স্লিপার কারখানা পরিদর্শন শেষে এসব কথা জানান রেলমন্ত্রী। এই সময় প্রকল্প পরিচালক জানান, সব চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মা রেল সংযোগের জন্য প্রস্তুত রেল স্লিপার কারখানা। ফরিদপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন।
এখানেই প্রস্তুত হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হাজার হাজার স্লিপার, যেসব স্লিপারের উপর ভর করে ঢাকা থেকে পদ্মা পার হয়ে দক্ষিণ পশ্চিম আর উত্তরেও নতুন রেলপথে ছুটবে ট্রেন। বুধবার দুপুর 1টার দিকে ফরিদপুরের ভাঙায় রেল স্লিপার কারখানা পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সঙ্গে ছিলেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের চীনা প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ঘুরে দেখেন বিশাল জায়গা নিয়ে গড়ে তোলা আধুনিক এই রেল স্লিপার কারখানা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য বিশাল এই স্লিপার কারখানা প্রতিষ্ঠা করেছে নির্মাণকারী কর্তৃপক্ষ। প্রতিদিন যেখানে অন্তত 500 স্লিপার তৈরি করা সম্ভব। আর পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য এই কারখানা থেকে প্রস্তুত করা হবে 3,70,000-এরও বেশি রেলওয়ে স্লিপার। কারখানা পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি রেলমন্ত্রী জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই ফরিদপুরের ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেল চালু করতে চায় সরকার। আমাদের সড়ক পথ যদি মুক্ত করা হবে, টার্গেট দিয়েছি যে আমরাও রেল যাতে এই ভাঙ্গা থেকে আমরা মাওয়া পর্যন্ত রেল ব্রিজের উপর দিয়ে আমরা যদি নিয়ে যেতে পারি, অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখতেছি এটাকে আর কি। এ সময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধান বিষয়ে। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে। সমাধান যেটা সড়ক যেটা চেয়েছে সেটাই সমাধান হয়েছে। আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরা নিতে হয় সরা নেব। কতটা পিলার? 2টা। মন্ত্রী আরো জানান, করোনা এবং বন্যার কারণে কাজে পিছিয়ে গেলেও এখন ফিরছে সেই গতি। More than 370,000 pieces needed in short time, so that's why we built one of the most advanced standardized automatic sleeper factory here to meet the requirement of the whole projects. নতুন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান, সিআরইসি সহ সংশ্লিষ্টরা। তবে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেন পদ্মা সেতুতে ওঠার যে প্রকল্প, তার মেয়াদ 2024 সাল পর্যন্তই থাকছে। প্লাবন রহমান, নিউজ 24, ফরিদপুর। আগামী শুক্রবার থেকে শুরু হতে পারে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর। এ পর্যন্ত 5,000 রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য নিবন্ধন করেছে। তবে প্রথম ধাপে ঠিক কতজনকে নেওয়া হবে সেটি এখনো নিশ্চিত না। এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার ব্যাপারে জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। কক্সবাজার প্রতিনিধি আয়ুব ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়েছে আগেই। আন্তর্জাতিক মহলের মায়াকান্না কিংবা মিয়ানমারের প্রতিশ্রুতি, বাস্তবে কোনো কিছুই কাজে আসেনি। শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং 3 বছরে বিপর্যয়ের মুখে পড়েছে কক্সবাজারের আর্থসামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। হুমকিতে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিও। আর এজন্য 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে যাচ্ছে সরকার। রোহিঙ্গাদের জন্য পাকা দালান কোঠা, রাস্তাঘাট, সাইক্লোন সেন্টার, হাসপাতাল, বিদ্যুৎ সেবা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জীবিকা নির্বাহের ব্যবস্থা সহ যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত ভাসানচর। নিজ চোখে সেসব দেখে সন্তুষ্ট দেশীয় এনজিও সংস্থার প্রতিনিধিরা। আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত। সেখানে আমরা মনে স্থির করেছি আমরা কাজ করব। ভাসানচর আমি ভিজিট করেছি, ওইটা আমার পছন্দ হয়েছে, পরিবেশ বান্ধব মনে হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগির ভাসানচরে নেওয়া হবে প্রথম ধাপের রোহিঙ্গাদের। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রোহিঙ্গাদের এই ভাসানচর যাত্রা নিয়ে কাজ করছি। অনেকেই তাদের সম্মতি প্রকাশ করছে, আমরা তাদের নিয়ে কাজ করছি। আমরা আশা করি আমরা তাদেরকে ভাসানচর নিয়ে যেতে সক্ষম হব। রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত না করার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। স্বেচ্ছায় যেতে চাওয়া রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আর ঢাকায় এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, স্থানান্তর প্রক্রিয়া অবশ্যই হতে হবে স্বেচ্ছায়। আমরা রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবর্ষণ বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটার জন্য অপেক্ষা করছি। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে গেল সেপ্টেম্বরে সরকার 40 রোহিঙ্গাকে ভাসানচর দেখাতে নিয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সেখানে থাকতে উচ্ছ্বাস প্রকাশ করলেও কক্সবাজার ক্যাম্পে ফিরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ভিন্ন অভিমত দেয়। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা।
ঢাকার কেরানীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগ করা মামলায় 7 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। তবে আসামির সম্পার অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রতিপক্ষের রেশারেশির জেরে 2013 সালের 10 ডিসেম্বর নিখোঁজ হন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী। নিখোঁজের পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকা থেকে তার আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 8 আসামিকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 7 আসামিকে মৃত্যুদণ্ড দিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। এছাড়া মরদেহ পোড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জনকেই 7 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি শম্পাকে অব্যাহতি দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই মামলা রায়ে সন্তুষ্ট প্রকাশ করে এলাকার আধিপত্য বিস্তারের জন্য এবং চেয়ারম্যান হওয়ার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আতিকুল্লাহ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশিক ও আহসানুল কবির ইমন কারাগারে থাকলেও বাকি 5 আসামি পলাতক থাকায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার। হত্যাকাণ্ডের রায়টা যাতে অতি দ্রুত কার্যকর হয় এইটাই তারা চাচ্ছে। এই রায়ে আমি সন্তুষ্ট। এ রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আমরা মনে করি যে এই আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই রায়কে সমর্থন করি না। এই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। 2015 সালের 2 জুলাই 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগীরা মোর্শেদ হত্যা মামলায় নিহতের ভাষ্যসহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে দীর্ঘ 31 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই মামলার বিচার কাজ। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। মামলার আসামিরা হলেন নিহত সগীর মোর্শেদের ভাসুর ডক্টর হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, হাসান আলী শেলক, আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং ভাড়াটে খুনি মারুফ রেজা। আগামী 11 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অকেজো কিডনির অপারেশনের সময় ভালো কিডনি কেটে নেওয়ার ঘটনায় উচ্চ আদালতের নির্দেশনার পরও কোনো ব্যবস্থা নেয়নি বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে হাসপাতাল পরিচালকের সাথে দেখা করে সাংবাদিকদের এই তথ্য জানায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল। তবে হাসপাতালটির পরিচালকের দাবি, আদালতের নির্দেশনা মেনে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টার দিকে হাসপাতাল পরিচালকের সাথে সভা করে তারা। মানবাধিকার কমিশনের 2 সদস্যের তদন্ত দলের নেতৃত্ব দেন কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির। কিডনি কেটে নেওয়ার অভিযোগে গেল 27 নভেম্বর শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহত রওশন আরার ছেলে রফিক শিকদার। মানবাধিকার কমিশন থেকে যারা এসেছিলেন তারা রওশন আরা মৃত্যু সংক্রান্ত তদন্তের কিছু কাগজপত্রের জন্য এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা কাগজপত্র প্রয়োজন আমরা পূর্ণাঙ্গভাবে তাদের কাছে হস্তান্তর করেছি। যেহেতু বিষয়টা বিচারাধীন, সুতরাং এই অবস্থায় কোনো মন্তব্য করাটা সমীচীন নয়। পোস্টমর্টম রিপোর্টেও তার বোথ কিডনিজ অ্যাবসেন্ট সার্জিক্যালি এই কথাটা লেখা আছে। তার মানে অপারেশনের আগে তার 2টো কিডনি ছিল এবং অপারেশনের পর তার 2টো কিডনি নেই। কার অপরাধ বা এখানে নেগলিজেন্সি আছে কিনা বা কোনো অপরাধ, এই বিষয়ে ওই প্রতিবেদনে আপাতত আমরা দেখেছি স্পষ্ট কিছু নেই। নারায়ণগঞ্জের সিটি মেয়র আইভি ও তার পরিবার কর্তৃক মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকির প্রতিবাদে প্রতীকী অনশন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে বুধবার দুপুরে নগরীর শহীদ মিনার বেদিতে শুরু হয় এই প্রতীকী অনশন। সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে হাজির হন সব শ্রেণী পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে লক্ষ্মী নারায়ণজীর বিগ্রহ মন্দিরের পুকুরটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে মেয়র সেলিনা হায়াত আইভি ও তার পরিবার। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে মোট 6,713 জনে দাঁড়িয়েছে।
নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এ নিয়ে এখন পর্যন্ত 4,69,423 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,04,174টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 13.76%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 82.18% এবং মৃত্যু হার 1.43%। এদিকে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় করোনায় আরো 5,77,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। অদৃশ্য এই ভাইরাসে প্রাণ গেছে প্রায় 12,000 রোগীর। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 6,41,00,000। মোট মৃতের সংখ্যা গড়িয়েছে 14,87,000-এ। যুক্তরাষ্ট্রে করোনার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, ক্রমেই দেশটিতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাষ্ট্রে গেল একদিনে 1,82,000-এর বেশি সংক্রমিত এবং 2,600-র বেশি প্রাণহানি হয়েছে। একই দিনে ব্রাজিলে 52,000-এর বেশি আক্রান্ত এবং 696 জনের মৃত্যু হয়েছে। আর ভারতে গেল 24 ঘন্টায় মৃত্যুর 500-র কোটা না ছাড়ালেও শনাক্ত হয়েছে 36,500 রোগী। এদিকে চলমান মহামারীতে বিশ্বজুড়ে হতদরিদ্র মানুষের সংখ্যা 40% বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই বিপুল সংখ্যক মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন বলেও জানায় এই সংস্থাটি। দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় 61 পৌরসভায় ভোট হবে আগামী 16 জানুয়ারি। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 20 ডিসেম্বর, মনোনয়ন যাচাই বাছাই 22 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর। 61 পৌরসভার মধ্যে ইভিএমে ভোট হবে 29 পৌরসভায়, বাকি ব্যালটে ভোট হবে 32 পৌরসভায়। ভোট হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আগামী 28 ডিসেম্বর প্রথম ধাপের 25 পৌরসভায় নির্বাচন হবে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ডিসেম্বরের শেষ দিকে হতে পারে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। দীর্ঘ 23 বছরও পাহাড়ের পরিপূর্ণ শান্তি না ফেরার কারণ হিসেবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন জনসংহতি সমিতির নেতারা। তাদের অভিযোগ, চুক্তির আংশিক বাস্তবায়ন করেছে সরকার, যদিও সরকার বলছে পাহাড়ের শান্তি ফেরাতে তারা বদ্ধপরিকর। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর পাহাড়ের সশস্ত্র বাহিনীর সাথে শান্তি চুক্তি করে আওয়ামী লীগ সরকার। স্থানীয়দের অভিমত, পাহাড়ে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে আর বন্ধ করতে হবে চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির এখনো যেসব বিষয় সমাধান হয়নি তা সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান হবে, জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশোই সিং। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী জানান, সংঘাত সংঘর্ষের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব না। জীবনমানের দিক দিয়ে দেশের অন্যান্য অংশের তুলনায় পার্বত্য চট্টগ্রাম এখনো পিছিয়ে রয়েছে। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। যশোর বেনাপোল শিকারপুর এলাকায় অগণিত যুদ্ধ সংগঠিত হয় তৌফিক ইলাহির নেতৃত্বে। তিনি ছিলেন 8 নম্বর সেক্টরের সাব কমান্ডার। যুদ্ধের শুরুতে তিনি ভারতকে দুটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছিলেন। শুরু করেছিলেন যুদ্ধের প্রস্তুতিও। মুজিবনগর সরকার গঠনের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। শুকর আহমেদের প্রতিবেদন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণই জীবনের মোড় এবং বিশ্বাসকে পরিবর্তন করে দেয় তাঁর। এরপর বাঙালিদের জয় বাংলা স্লোগানের সাথে একাত্মতা স্বীকার করেন তিনি। কথাগুলো বলছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক ইলাহি চৌধুরী। আমরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়, আমাদের পক্ষে প্রাদেশিক এবং তাও প্রাদেশিক সরকার না, একটা রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ মানা ও কত বড় গর্হিত কাজ। কিন্তু বঙ্গবন্ধু সে সাহস দিয়েছিলেন যে ছাত্ররা এসে আমার কাচারি বলি আমরা কোর্টকে, কাচারিতে এসে ফ্ল্যাগ উঠাই দিল, জয় বাংলা স্লোগান দিল। আমিও মনে মনে তার সাথে একাত্মতা স্বীকার করলাম।
25শে মার্চ 1971 পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেই খবর মেহেরপুর থেকে পান তৌফিক ইলাহি চৌধুরী। তখন তিনি মেহেরপুরের জেলা প্রশাসকের দায়িত্বে। সেদিনই জনগণের সাথে দেশ স্বাধীনের নেশায় প্রস্তুতি নেন যুদ্ধের। 26শে মার্চ দুটি চিঠি পাঠান ভারতে, যেখানে ছিল তার স্বাক্ষর ও সরকারি সিলমোহর। এই চিঠিটা এবং নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছিল। কর্নেল চক্রবর্তী বলে বিএসএফ এর একজন সেক্টর কর্নেল, তার কাছে পৌঁছেছিল। এই দিয়ে একটা যোগসূত্র প্রথম শুরু হলো। অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় তার দ্বিতীয় চিঠিটি। এরপর ভারত থেকে ডাক আসে তাঁর। বাংলাদেশের দূত মর্যাদা নিয়ে ভারতে যান তিনি, পান গার্ড অব অনার। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হয়। সেখানে সক্রিয় ভূমিকা পালন করেন তৌফিক ইলাহি চৌধুরী। যদিও তারা আমাদের মতো কর্মকর্তার এই বিদ্রোহ বা এই যুদ্ধকে ঠিক বুঝতে পারেননি যে এটা কেন এরা করতেছে। এটা তো একটা দেশের স্বাধীনতার সংগ্রাম আরো অনেক ব্যাপক। 8 নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহি চৌধুরী। পরে বেনাপোল সাব সেক্টরের অধিনায়ক হন তিনি। 12 সেপ্টেম্বর 1971 তাঁর নেতৃত্বে ভারতের কাঁঠালবাগান ক্যাম্প থেকে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা এবং পটুয়াখালীতে পাকিস্তানি সেনাদের সাথে হয় তুমুল যুদ্ধ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। খাদ্যে অনাস্থা। কাঁচা রক্তযুক্ত মাংসের সাথেই রেখে দেওয়া হয় মজাদার গ্রিল চিকেন। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হয় রেস্তোরাঁর খাবার। গেল 2 মাসে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে 30টিরও বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 33 লাখ টাকা। তবুও কমছে না ভেজাল খাদ্য বিক্রেতাদের দৌরাত্ম্য। রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেই দ্য ওয়ান রেস্টুরেন্ট। 2016 সালে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়। ডেমরার এই রেস্টুরেন্টের ভেতরে অভিজাত পরিবেশ। তবে রান্নাঘরের দিকে ঢুকতেই দেখা গেল নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। সেখানেই রাখা হয়েছে মজাদার মুরগির রোস্ট। ফ্রিজ খুলতেই একে একে বেরিয়ে আসে দুর্গন্ধযুক্ত পচা বাসি মাংস, যার সাথে রাখা হয়েছে রান্না করা সবজি, মাছ, গরুর মাংস সহ নানা খাবার। পাশের আরেকটি ফ্রিজে রক্তযুক্ত কাঁচা মাংসের সাথে রাখা হয়েছে গ্রিল চিকেন আর শর্মা। প্রতিষ্ঠানের মালিক ও দায়িত্বরত কর্মকর্তার বক্তব্য অত্যন্ত দায়সারা। এটা নিয়ম নাই আমরা জানি, কিন্তু অথবা কিচেনে যারা পাক করে তারা ভুলবশত রাখছে। আনফরচুনেটলি আমরা এখানে থাকি না, আসলে ম্যানেজমেন্টের আমাদের একটু ল্যাকিং আছে, এটা আমরা স্বীকার করতে হবে। আদারওয়াইজ এখানে কোনো স্কোপ নাই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 3 লাখ টাকা। সর্বোচ্চ হলে 6 লক্ষ টাকা। আমরা 3 লক্ষ টাকা আপনাকে জরিমানা আরোপ করতেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অক্টোবর থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত 30টির বেশি প্রতিষ্ঠানকে মোট 33 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে চলতি মাসে রাজধানীর আরও অন্তত 15টি স্থানে অভিযান পরিচালনা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই গ্রিল ঠিক কবে রান্না করা হয়েছে তার সম্পর্কে সঠিক কোনো তথ্য কেউ দিতে পারেনি। কেউ বলতেও পারছে না যে মেয়াদ উত্তীর্ণ এই খাবারগুলো ঠিক কতদিন আগে এখানে ক্রয় করা হয়েছে। কিন্তু তারপরেও এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং এই অস্বাস্থ্যকর পরিবেশের খাবারগুলো দিয়েই সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এই কথা জানান। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে এবং ঢাকায় তুরস্কের জাতির জনক কামাল পাশার ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গেল 4 দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে সুইজারল্যান্ড। তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি 7.2% বেড়েছে, যা 1980 সালের পর সর্বোচ্চ। ব্লুমবার্গ জানায়, ভোক্তা ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি যন্ত্রপাতি ও নির্মাণ খাতের বিনিয়োগ গতিশীল হওয়া শুরু করতেই এমন প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। শুধু 4 দশকের রেকর্ড প্রবৃদ্ধি নয়, প্রত্যাশিত হারেও
জিডিপিও বেড়েছে দেশটির। তৃতীয় প্রান্তিকে বিশ্লেষকরা 6% প্রবৃদ্ধি দেখার পূর্বাভাস দিয়েছিলেন। দেশটির জিডিপি তৃতীয় প্রান্তিকে 7% বাড়লেও দ্বিতীয় প্রান্তিকে 7% সংকুচিত হয়েছিল। অর্থনীতির এই পুনরুদ্ধারের ফলে মহামারী পূর্ব সময়ের চেয়ে 2% কমে অবস্থান করছে সুইজারল্যান্ডের জিডিপির আকার। সাদ গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক নূরে ইয়াসমিন ফাতেমা বেলুন উড়িয়ে কেক কেটে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। এই সময় দেশি বিদেশি বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এবারে খেলার খবর। বিসিবির জৈব সুরক্ষায় খুশি ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের 2 সদস্য। তাদের রিপোর্টের ভিত্তিতেই জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বিকেএসপি চট্টগ্রাম তারপর ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের 2 পর্যবেক্ষক। হাসপাতাল, হোটেল ফ্যাসিলিটি, মিরপুর একাডেমি, ইনডোর থেকে শুরু করে ড্রেসিং রুম সবকিছুতেই কড়া নজর রাখেন ক্যারিবীয় প্রতিনিধি দলের 2 সদস্য আকসাইমান সিং এবং পল স্লোয়ে। করোনাকালে তাদের রিপোর্টের ভিত্তিতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা ও করোনা ভাইরাস প্রোটোকল নিয়ে সন্তুষ্টির কথা। The facilities are excellent. The COVID protocols are very, very concise and very tight. And the national approach, both in the hotels and the hospitals that we visited, comply with all international standards recommended for COVID-19. And I'm very confident that the BCB has the capability to put out the type of arrangements that are required. বাংলাদেশে এসে ক্যারিবীয়দের প্রথমে করোনা টেস্ট, 3 দিনের হোম কোয়ারেন্টাইন শেষে দ্বিতীয় পরীক্ষা, তারপর নিজেরাই শুরু করবে অনুশীলন। 7 দিন পার হলে বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে নেট সেশনে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সবকিছু ঠিক রেখে তাই সিরিজ আয়োজনে আশাবাদী বিসিবিও। তারা মনে করছেন যে সবকিছু পজিটিভ এখান থেকে দেখে গেছেন, রিপোর্ট করবে এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের। তারা এই সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করবেন। সূচি অনুযায়ী বাংলাদেশের 3 টেস্ট, 3 ওয়ানডে ও 2টি টি-20 সিরিজ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে টেস্ট 3টি নয়, হতে পারে 2টি। আরিফুল ইসলাম, নিউজ 24। বঙ্গবন্ধু টি-20 কাপে রাজশাহীকে 1 উইকেটে হারিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রাখল চট্টগ্রাম। এই জয় টেবিলের শীর্ষস্থান আরও পাকা করল মোহাম্মদ মিথুনের দলের দিকে। দিনের প্রথম ম্যাচে বরিশালকে 7 উইকেটে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা। শেষ করব রাত 10টার সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো আবার ফাইজারের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহেই প্রয়োগ। দেশে সরকারিভাবে কেনার নীতিগত অনুমতি। পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধীদের ছাড় নয়, সতর্কবার্তা হাইকোর্টের। হাসান সারওয়ারদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। সব বাধা কাটিয়ে পদ্মা সেতুতে প্রথম দিন থেকেই চলবে ট্রেন। রেল সংযোগ প্রকল্পের ত্রুটির সমাধানের দাবি রেলমন্ত্রীর, আশাবাদ চীনা কর্তৃপক্ষেরও। 2-1 দিনের মধ্যেই শুরু হতে পারে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর। প্রথম পর্যায়ে 5,000-এর নিবন্ধন, স্বেচ্ছায় হলে সম্মত ইইউ। কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ হত্যায় 7 জনের মৃত্যুদণ্ড। 30 বছর আগে সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু। 11 জানুয়ারি সাক্ষ্য। এবং বাংলাদেশ পরিদর্শনে সন্তোষ প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের। জানুয়ারিতে আসছে ক্যারিবীয়রা। বঙ্গবন্ধু টি-20তে বরিশালকে হারল ঢাকা। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।